আসসালামু আলাইকুম। চাটকেনবাস চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা মেরিকো বাংলাদেশ এই স্টকটার ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল অ্যানালাইসিস করব। এই ভিডিওতে আমরা মূলত Q3 2025 এর ডেটা অনুসারে এই স্টকটার ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করব এবং তারপরে বর্তমান আ চার্টের অবস্থান অনুসারে তার টেকনিক্যাল অ্যানালাইসিস করব। পুরো ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে ফান্ডামেন্টাল অ্যান্ড টেকনিক্যাল অ্যানালাইসিস এর ফুল বেনিফিটটা আপনারা নিতে পারবেন। ভিডিও শুরু করার আগে একটা ডিসক্লেমার দিয়ে নিচ্ছি। এই ভিডিওটা এডুকেশনাল পারপাস এ তৈরি করা একটা ভিডিও। এই ভিডিওতে আমি কোনো স্টক বাই বা সেল করার কোনো ধরনের কোনো সিগন্যাল দিচ্ছি না। এই ভিডিও দেখে কেউ কোনো ধরনের ইনভেস্টমেন্ট ডিসিশন নিবেন না। মনে রাখবেন পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ, জেনে ও বুঝে বিনিয়োগ করতে হবে আপনাকে। আমরা শুরুতেই চলে আসি শিটে। আজকে আমরা যে স্টকটা এনালাইসিস করব এর টিকার ম্যারিকো, কোম্পানির নেম ম্যারিকো বাংলাদেশ এবং এটি স্টক মার্কেটে ফার্মাসিউটিক্যালস এন্ড কেমিক্যালস সেক্টরে লিস্টেড একটি কোম্পানি। এটি 1999 সালে প্রতিষ্ঠিত একটি কোম্পানি, এ ক্যাটাগরিতে লিস্টেড একটি কোম্পানি। আমরা যদি শেয়ার হোল্ডিংস প্যাটার্ন দেখি তাহলে দেখতে পাচ্ছি যে স্পন্সর বা ডিরেক্টরদের কাছে রয়েছে 90% স্টক এবং ইনস্টিটিউটের কাছে রয়েছে 6.28%। ফরেন হোল্ডিংস এ রয়েছে 1.9% এর মতো, দেন পাবলিক হোল্ডিংস এও 1.9% এর মতো স্টক রয়েছে। দ্যাট মিনস সবচেয়ে বেশি স্টক রয়েছে স্পন্সর বা ডিরেক্টরের কাছে, তারপরেই রয়েছে ইনস্টিটিউটের কাছে, আর বাকি শেয়ারগুলো রয়েছে ফরেন অ্যান্ড পাবলিক হোল্ডিংস এ। আর তারপর আমরা যদি এর ক্যাপিটাল মার্কেট মেট্রিক্স দেখি তাহলে দেখতে পাচ্ছি যে এদের ফ্রি ফ্লোট শেয়ার রয়েছে 10% আর অথরাইজড ক্যাপ 40 কোটি টাকা, পেইড আপ ক্যাপ 31.5 কোটি টাকা আর মার্কেট ক্যাপ রয়েছে বর্তমানে 8,784 কোটি টাকা। আর এদের শেয়ার আউটস্ট্যান্ডিং রয়েছে 3.2 ক্রোর এর মতো। আর 52x এর প্রাইস রেঞ্জে যদি বর্তমান প্রাইসটা দেখি তাহলে সেটা বর্তমানে এই লেভেলে রয়েছে, যেখানে এটা যদি তার 52x এর লো প্রাইস হয় আর এটা তার 52x এর হাই প্রাইস। সো 52x এর লো ছিল 2230 টাকা আর বর্তমানে 52x এর হাই আ বর্তমান প্রাইস রয়েছে 2788 টাকা। 52x এর হাই প্রাইস ছিল 3000 টাকা। আর এছাড়াও লাস্ট ইয়ারে এদের ইপিএস ছিল ১৮৭ টাকা ৫০ পয়সা আর পি ছিল ১৩.১৭। বর্তমানে আনঅডিটেড পি কিন্তু ১৩.১৭ আর অডিটেড পি ছিল ১৪.৮। আর এনএভি রয়েছে ২৪০ টাকার মতো, এনএভি টু প্রাইস 11.7x। দ্যাট মিনস তার এনএভির 11.7 অর 12x দামে সে মার্কেটে ট্রেড হচ্ছে। তো এই জায়গাটা একটা জিনিস বলা ভালো, অনেকেই এনএভি দেখে শেয়ার কিনে থাকে, মানে নেট অ্যাসেট ভ্যালু। তো এরকম যারা এনএভি দেখে শেয়ার কিনে থাকে তারা অনেকেই আমাদের ভিডিওতে বা আমাদের পেজের ইনবক্সে বলেছিল যে এনএভি এত কম বাট শেয়ারের প্রাইস এত বেশি, আমি এই শেয়ারটা কেন কিনবো? তো সবসময় কিন্তু এনএভি গুরুত্বপূর্ণ না। কারণ এনএভি আসলে কি মিন করে? এনএভি মিনস আপনি কত টাকার অ্যাসেট এই যে এই স্টকটার এগেইনস্ট এ রয়েছে, মানে নেট অ্যাসেট ভ্যালু। তো বা নেট অ্যাসেট ভ্যালু পার শেয়ার। সো পার শেয়ারে কত টাকার অ্যাসেট রয়েছে। এখন একটা কোম্পানি যদি আ মাত্র ৳২৩৯ এনএভি দিয়ে, মানে অ্যাসেট দিয়ে বছরে সে আর্নিংস নিয়ে আসতে পারে ৳২০০ র কাছাকাছি, তাহলে তো আসলে আমার আ দরকার নাই অনেক ভালো এনএভির বা অনেক বেশি অ্যাসেটের তো দরকার নাই। বরং কম অ্যাসেটকে সে কত প্রপারলি ইউটিলাইজ করতে পারতেছে সেটা আমার জন্য দেখার বিষয়। তো এনএভি দেখে আসলে কোন একটা স্টকের ভ্যালুয়েশন, এটা আমার কাছে মনে হয় না যে ভালো বা সাস্টেনেবল কিছু। কারণ একটা কোম্পানি যদি ৳১৮০ র এনএভি হয় আর ইপিএস ও যদি সে ৳১৮০ দ্যাট মিনস তার এনএভি যেই টাকা, সেম টাকা যদি সে প্রতি বছর আর্নিংস হিসাবে বের করে আনতে পারে, তাহলে কেন আমি সেই স্টকটাতে ইনভেস্ট করব না জাস্ট তার এনএভি কম দেখে। যাই হোক, আশা করি আমি বুঝাতে পেরেছি। সো এবার আমরা দেখি যে এই ভিডিওতে আমরা মূলত লাস্ট কোয়ার্টার মানে ডিসেম্বর ২০২৫ কোয়ার্টার অনুসারে এই স্টকটার ফান্ডামেন্টাল এনালাইসিস করব, যেটা তার জন্য 3rd কোয়ার্টার। আমরা শুরুতেই চলে আসি ব্যালেন্স শিটের ডেটায়। ব্যালেন্স শিটের ডেটায় দেখতে পাচ্ছি যে এখানে টোটাল অ্যাসেটস এর গ্রাফটা রয়েছে। টোটাল অ্যাসেটস এর গ্রাফে আমরা দেখলাম যে একটা সময় পর্যন্ত কিন্তু এদের টোটাল অ্যাসেটস বাড়তে থাকে বা অনেকটাই বেড়েছে। তো যেইখানে কিন্তু মার্চ ২০১৭ তে তার অ্যাসেট ছিল ৩৭৫ কোটি টাকার। দেন এটা বাড়তে, বাড়তে ১,৬৯০ কোটি টাকায় আসে। বাট এখন লাস্ট 2 ইয়ার্স এ তার অ্যাসেট কমে গিয়েছে। সো এই অ্যাসেট কমার একটা রিজন হলো যে মাঝখানে তারা ডিভিডেন্ড একটু কম দিচ্ছিল। যেই কারণে তার প্রচুর রিটেইনড আর্নিংস জমে যায়। এখন তারা কিন্তু গত ২ বছর সেই রিটেইনড আর্নিংস টাকে পে করে দিয়ে
তার টোটাল অ্যাসেট কমিয়ে আনতেছে। সেম গোস ফর টোটাল ইকুইটি। সো এইখানে কিন্তু তারা টোটাল ইকুইটি কমিয়ে এনেছে। টোটাল লায়াবিলিটিসও কমতেছে। সো এই যে অ্যাসেট আর ইকুইটি কমতে দেখে এখানে ভয়ের কোনো কারণ নেই। কারণ তার প্রচুর রিটেইনড আর্নিংস ছিল। সেটাকে সে জাস্ট ডিভিডেন্ড আকারে পে করে দিয়েছে। আর রিটেইনড আর্নিংস কে সে কমিয়ে একদম যতটুকু না রাখলেই না ততটুকু রাখার চেষ্টা করতেছে। তো এবার যদি আমরা আসি আর্নিংস এর কোয়ার্টারলি ডেটাতে, আর্নিংস এর কোয়ার্টারলি ডেটাতে আসলে আমরা দেখতে পাচ্ছি যে তার রেভিনিউ গ্রোথ ছিল লাস্ট ইয়ারের সেম কোয়ার্টারের তুলনায় 32% এর মতো। দ্যাট মিনস তার এই যে রেভিনিউ এইখানে হিউজ একটা গ্রোথ আমরা দেখতে পাচ্ছি। তো যেইখানে কিন্তু আমাদের জিডিপির গ্রোথ রেট বর্তমানে 6% এর আশেপাশে বা 5% এর আশেপাশে। সেইখানে কিন্তু সে জিডিপির গ্রোথের চাইতে 6 টাইমস মোর রেভিনিউ কিন্তু সে জেনারেট করেছিল লাস্ট কোয়ার্টারে। বাট সমস্যা যেটা হয় যে আমরা তার নেট প্রফিটের গ্রোথে মাত্র 7.2% গ্রোথ দেখতে পাচ্ছি। সো এটার রিজন কি? আমরা এটার রিজন দেখতে গিয়ে দেখলাম যে মেইনলি তার কস্ট অফ গুডস সোল্ড বেড়ে গিয়েছে। যেটা হয়তোবা আমরা পরের স্লাইডে কিছুটা দেখতে পাবো। আর সো কস্ট অফ গুডস সোল্ড বেড়ে যাওয়ার পেছনে তাদের যেহেতু মূল প্রোডাক্ট আসলে নারিকেল তেল বা কোকোনাট অয়েল। সো নারিকেল তেলের যেই র ম্যাটেরিয়ালস কপরা। সো কপরার প্রাইস ২০২৫ সালে বা ২৪-২৫ সালে টোটাল 200% এর মতো বেড়েছে। সো বুঝতেই পারতেছেন যে কপরার প্রাইস বা তার যে র ম্যাটেরিয়াল সেইটা প্রায় ডাবল হয়ে গিয়েছে। আর ডাবল হওয়ার ফলে তার কিন্তু এইখানে কস্ট অফ গুডস সোল্ড লাস্ট ইয়ারের ৯ মাসের তুলনায় বেড়েছে 53% এর মতো, যেটা আমি হিসাব করে দেখেছিলাম। সো এইখানে কিন্তু তারা তাদের অন্যান্য যে অপারেটিং কস্ট সেটাকে মোটামুটি ভালো কন্ট্রোল করেছে বা ম্যানেজ করেছে। বাট র মেটেরিয়ালস এর কস্ট সেটা তো আর তাদের হাতে নাই। সো এটা ম্যানেজ করতে পারে নাই। বাট স্টিল তারা কিন্তু এই যে 7% নেট প্রফিট এর একটা গ্রোথ আনতে পেরেছে। এটা একটা ভালো ব্যাপার। আর আমরা যদি দেখি এইখানে অপারেশনাল প্রফিট মার্জিন কিন্তু বা অপারেটিং প্রফিট মার্জিন ছিল কিন্তু 34%। আর এই যে কপ্টার বা তার যেই মূলত যে কাঁচামাল সেটার দাম বেড়ে যাওয়ার পরেও কিন্তু নেট প্রফিট মার্জিন কিন্তু 28%। তো ওভারঅল স্টিল সে ভালো একটা নেট প্রফিট মার্জিন মেইনটেইন করতে পারতেছে। এবার যদি আমরা ৯ মাসের ডেটা দেখি, ৯ মাসের ডেটায় আমরা রেভিনিউ গ্রোথ পাচ্ছি 24%। আর নেট প্রফিটের গ্রোথ পাচ্ছি আমরা 8.54%। এইখানে আমরা নেট প্রফিট মার্জিন পাচ্ছি 32%। তো স্টিল এইখানেও একটা খুবই ভালো একটা নাম্বার। তো এবার আমরা এই ৯ মাসের ডেটার উপরে বেস করে তার যদি একটা অ্যানুয়ালাইজড আর্নিংস ডেটা দেখি তাহলে দেখতে পাচ্ছি এইখানে তার আ যে ইপিএস এর ডেটা রয়েছে। সো ইপিএস এর ডেটাতে আমরা যদি সে আর এই যে 8% যদি গ্রো করে নেট প্রফিটে, তো 8% গ্রো করলে তার ইপিএস হয়তোবা নেক্সট ইয়ারে আসতে পারে ৳২১০। তো এটা যদি জাস্ট আরেকটা বলি, এনএভি ৳২৪০ র একটা কোম্পানিতে যদি তার ইপিএস ৳২১০ হয়, তাহলে সেটা কি খুব বড় প্রবলেম কিনা? বা তখন কি আসলেই এনএভি দেখে এই বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়া উচিত কিনা? এটা আপনারাই জাজ করবেন। আমি আর এই ব্যাপারে বলতে চাচ্ছি না। যাই হোক আমরা ৫ বছরে অন এভারেজ রেভিনিউ সিজিআর যদি দেখি, তাহলে দেখতে পাচ্ছি 12.75। যেখানে বললাম জিডিপি গ্রোথ কিন্তু 5-6% এর মতো। সো জিডিপি ডাবল নাম্বারে রয়েছে। বা জিডিপি 2x এ সে রয়েছে। এটা ভালো নাম্বার। দেন ১০ বছরের রেভিনিউ সিএজিআর আমরা পাচ্ছি 12.89%। সো এই ইনফ্লেশনারি সময়েও সে কিন্তু মোটামুটি ভালো সেল জেনারেট করতে পারতেছে। এই যে এখানে আমরা রেভিনিউ গ্রোথ দেখলেও দেখতে পাচ্ছি যে এই বছর দেখেন এখানে তার রেভিনিউ বেশ বেড়েছে এবং একই সাথে এই যে কস্ট অফ গুডস সোল্ড এও কিন্তু আমরা একটা জাম্প দেখতে পাচ্ছি। দেন আমরা যদি আসি তার ৫ বছরের নেট প্রফিটের সিএজিআর, যেখানে কিন্তু রেভিনিউ সিএজিআর মাত্র 12% এর মতো, ৫ বছরের নেট প্রফিটের সিএজিআর কিন্তু 16% এবং ১০ বছরের নেট প্রফিটের সিএজিআর কিন্তু 18%। তো ওভারঅল একটা কোম্পানির নেট প্রফিটের সিএজিআর যদি অন এভারেজ 15% করে হয়, তাহলে প্রতি ৫ বছরে তার এই যে নেট প্রফিট ডাবল হওয়ার এবিলিটি থাকে। তো যেমন আমরা যদি এখানে ৫ বছর আগের ডেটা দেখি ৳১১২ আর এটা কিন্তু ৳২১০। সো বুঝতেই পারতেছেন যে ৫ বছরে সে যদি এই গ্রোথটা যদি কন্টিনিউ করতে পারে, তো ৫ বছর পরে যদি কন্টিনিউ করতে পারে, ৫ বছর পরে তার ইপিএস হয়তোবা ৳৪০০ র আশেপাশে চলে যেতে পারে বা ৪৫০ র আশেপাশে গেলেও অবাক হওয়ার মতো কিছু থাকবে না।
যাই হোক অপারেটিং প্রফিট মার্জিন আর নেট প্রফিট মার্জিন এটা ৯ মাসের ডেটার মতোই। কারণ আমরা ৯ মাসের ডেটার উপর বেস করে এই ডেটাটা তৈরি করেছি। দেন নেট প্রফিটের মার্জিন যদি দেখি আমরা এই কোম্পানিটার নেট প্রফিটের মার্জিন কিন্তু 36% পর্যন্ত গিয়েছে। যেইখানে একদম আজকে থেকে ১০ বছর আগে ২০% বা ২২% এর মতো ছিল। সেইখানে এবছর একটু কমে গিয়েছে 32% এর আশেপাশে এসেছে। বাট ওভারঅল আ এই যে যেটা বললাম যে মেটেরিয়ালস এর দাম বেড়ে যাওয়া, এটা নিয়ে আমরা জাস্ট একটু স্টাডি করেছি। স্টাডি করে দেখলাম যে ফিলিপাইন্সে মেইনলি গত বছর কিছু প্রবলেম হয়েছে। সো এই যে মেটেরিয়ালস কপরা এটা মূলত সাপ্লাই আসে ফিলিপাইন্স থেকে। তো গত বছর ফিলিপাইন্সে কিছু ব্যাকটেরিয়ার আক্রমণ ঘটে। এর ফলে আসলে মার্কেটে সাপ্লাই একটু কমে যায়। এই কারণেই কিন্তু কপরার দাম বেড়ে গিয়েছিল। তো এই যে ব্যাকটেরিয়া আক্রমণ তো আসলে প্রতি বছর হবে না। এটার একটা সলিউশন আসলেই বা সাপ্লাই লাইনটা আবার নরমাল হলে হয়তোবা কপরার দামও কমা শুরু করবে। তখন হয়তোবা এই কোম্পানিটা এই যে তারা যে প্রাইস বাড়িয়েছে এটা তো আর তখন কমবে না। তখন দেখা যাবে যে নেট প্রফিট মার্জিনে একটা ভালো অ্যাডভান্টেজ পাওয়া যাবে। যাই হোক দেন আমরা যদি রেশিওস ডেটা দেখি, রেশিওস ডেটা ডেট টু ইকুইটি রেশিও এদের বর্তমানে কোনো ডেট নাই। আর আমরা যদি ক্যাপেক্স টু নেট প্রফিট দেখি, সো তারা নেট প্রফিটের মাত্র 3% টাকা ক্যাপেক্স এ খরচ করতেছে, যেটা কিন্তু ফেয়ার এনাফ। আর আমরা যদি এখানে আরওএ দেখি, মানে রিটার্ন অন অ্যাসেট, তার টোটাল অ্যাসেট এর উপর সে কিন্তু 80% এর মতো রিটার্ন জেনারেট করতে পারতেছে। যে জিনিসটা বলতেছিলাম যে তার যেই অ্যাসেট রয়েছে সেইটার অলমোস্ট সমান পরিমাণ টাকা সে কিন্তু ইপিএস এই নিয়ে আসতেছে। দেন আমরা যদি আরওই দেখি রিটার্ন অন ইকুইটি, সো ইকুইটির আ 200% প্লাস সে কিন্তু রিটার্ন জেনারেট করতে পারতেছে এবং সেম ফর রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড আর রিটার্ন অন ইনভেস্টেড ক্যাপিটাল। তো তারা যেই ক্যাপিটালটা ইনভেস্ট করতেছে তার প্রায় ডাবল এর চাইতে বেশি তারা রিটার্ন জেনারেট করতে পারতেছে। তো অবশ্যই এটা ভালো একটা নাম্বার এবং আ আপনি হয়তোবা আপনি নিজেও চাইবেন যে আপনার টাকা এই কোম্পানিটাতে যাক বা এই কোম্পানির ম্যানেজমেন্টের কাছে যাক। যাতে করে তারা এমন একটা বিজনেসে ইনভেস্ট করতে পারে যেখানে ইনভেস্ট করলে আপনার টাকার থেকে আ আপনি যে টাকাটা ইনভেস্ট করবেন সেই টাকার ডাবল পরিমাণ টাকা তারা ১ বছরের রিটার্ন জেনারেট করতে পারবে। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি যে এদের কিন্তু আরওই এই যে মাঝে ২০২০ পর্যন্ত ১৯০% ছিল। বাট এরপর যখন তারা এই যে রিটার্নের নাম্বারও কিন্তু বেড়েছে। কারণ আমরা এখানে দেখেছিলাম রিটার্ন বাড়তেছে। দেন ইকুইটিও কিন্তু কমতেছে। ওভারঅল সব মিলায় কিন্তু তাদের আরওই লাস্ট ইয়ারে ২২৮% এ তারা নিয়ে গিয়েছে। আর অ্যাসেট টার্নওভার রেশিও যদি দেখি আমরা, অ্যাসেট টার্নওভার রেশিওতেও আমরা দেখতে পাচ্ছি যে তার যে টোটাল অ্যাসেট রয়েছে এর কিন্তু 2.5x তারা টার্নওভার জেনারেট করতেছে। দ্যাট মিনস সে মাত্র ৳১০০ অ্যাসেট খরচ করে ৳২৫০ সেল জেনারেট করতেছে। নট প্রফিট, এটা জাস্ট সেলের ডেটা। তো ওভারঅল কিন্তু এই কোম্পানিটা তার অ্যাসেটটাকে প্রপারলি ইউটিলাইজ করতে পারতেছে, এটা আমরা বলতেই পারি। যাই হোক এবার যদি আমরা ক্যাশ ফ্লো ডেটাতে আসি, ক্যাশ ফ্লো ডেটাতে আমরা এখানে ফ্রি ক্যাশ ফ্লো পার শেয়ার পাচ্ছি ৳১১৪ মতো। লাস্ট ইয়ারে বা এই যে বর্তমানে এখন পর্যন্ত তার ফ্রি ক্যাশ ফ্লো একটু কমে গিয়েছে। এটা মেবি এই যে তারা অনেক বেশি ডিভিডেন্ড পে করতেছে লাস্ট 2 ইয়ার্স এজন্য হতে পারে। সো ওভারঅল ডিভিডেন্ড পে আউট রেশিও যদি দেখি আমরা, ওভারঅল কিন্তু তাদের 100% এর আশেপাশেই থাকতো। দেন এটা কমতে, কমতে অনেক কমে 25% এ চলে আসে মার্চ ২০২৩ এ বা ২০২২-২৩ অর্থবছরে। তারপর যখন ডলার সিচুয়েশন একটু খারাপ ছিল আসলে এই সময়টাতে। বাট যখন ডলার সিচুয়েশন স্টেবল হয় তখন কিন্তু তারা এই যে এই সময় যেই ডিভিডেন্ড গুলা পে করতে পারে নাই, সেটাও কিন্তু তারা পে করে দেয়। সো এইখানে লাস্ট ইয়ারে তাদের ডিভিডেন্ড পে আউট রেশিও কিন্তু ১৯২% আর ৫ বছরের ডিভিডেন্ড সিএজিআর যদি দেখি আমরা দেখতে পাচ্ছি 27% আর ১০ বছরের ডিভিডেন্ড সিএজিআর 22%, ৫ বছরের ফ্রি ক্যাশ ফ্লো সিএজিআর যদিও লাস্ট 2 ইয়ার্স ধরে তার ফ্রি ক্যাশ ফ্লো একটু কমতেছে, বাট স্টিল ফ্রি ক্যাশ ফ্লো সিএজিআর কিন্তু পজিটিভ 3.3%, ১০ বছরের ফ্রি ক্যাশ ফ্লো সিএজিআর 8%। তো ওভারঅল তার ফাইন্যান্সিয়াল সিচুয়েশন ভালোই আছে আমরা বলতে পারি। যাই হোক এবার যদি আমরা কয়েকটা ভ্যালুয়েশন মেথড এই কোম্পানিটা ভ্যালুয়েশন করি। শুরুতেই আসবো আমরা ডিভিডেন্ড ডিসকাউন্ট মডেলে। তো এই বছর এই কোম্পানিটা জাস্ট এখানে যদি দেখাই তারা হিউজ পরিমাণ টাকা কিন্তু ডিভিডেন্ড আকারে পে করেছে। এবং একই সাথে তার পে আউট রেশিও কিন্তু ১৯২% বা অলমোস্ট 2x ছিল। আ সো সে সামনের দিনগুলাতেও এর থেকে অনেক বেশি, বেশি ডিভিডেন্ড পে করবে এটা আমরা এক্সপেক্ট করব না।
আ হয়তোবা সাময়িকভাবে একটু কমে আসবে বা ওভারঅল যদি সে লং টার্মে এখন যে পরিমাণ ডিভিডেন্ড পে করতে চাচ্ছে বা পে করার ইনটেনশন দেখাচ্ছে সেটা যদি পে করে লং টার্মে মানে ১০ বছরে কিন্তু ভালো একটা গ্রোথ পাবো। তো তারা ভালো ইনটেনশন দেখাচ্ছে এটা কি কারণে বললাম? এখানে জাস্ট একটু দেখাই। তো লাস্ট কোয়ার্টারে কিন্তু তার ইপিএস ছিল স আ ৳47.50 মানে ৳৪৭.৫০। সো সে কিন্তু এর ৳৪৭.৫০ ডিভিডেন্ড ডিক্লেয়ার করে দিয়েছে। মাত্র ৳0.7 রিটেইনড আর্নিংস এ রাখতেছে। দ্যাট মিনস তার যা আর্নিংস হচ্ছে সে চেষ্টা করতেছে অলমোস্ট পুরো টাকাই বা একদম যতটুকু সম্ভব ততটুকুই ডিভিডেন্ড আকারে পে করে দেয়া। তো এইখানে আমরা ধরে নিচ্ছি যে ইনিশিয়ালি হয়তোবা তার ডিভিডেন্ড পেমেন্ট বা টাকাটা ডিভিডেন্ড পেইড অ্যামাউন্ট টা একটু কমে গেলেও লং টার্মে আমরা যেহেতু ভ্যালুয়েশনটা লং টার্মের জন্য করব। তো লং টার্মে ভালো একটা গ্রোথ রেট আমরা দেখতে পাবো। তো লং টার্মে আমরা ধরে নিচ্ছি 5% যদিও তার ডিভিডেন্টের সিএজিআর কিন্তু 27-22 যেই কারণে এখানে লাস্ট 2 ইয়ার্স এ বেড়েছে। এটা থেকে একটু কমে পরে বাড়বে সেই কারণে আমরা 5% এর মতো নিচ্ছি। 5% নিলে আমরা তার ইন্ট্রিনসিক ভ্যালু পাচ্ছি ৳৩,৮৬৩ যেইটা তার বর্তমান প্রাইস এর এগেইনস্ট এ 39% এর মতো আন্ডার ভ্যালুড অবস্থায় রয়েছে। এবার যদি আমরা এই কোম্পানিটার ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো বা ডিসিএফ মডেলে ভ্যালুয়েশনটা করতে চাই, সেক্ষেত্রে আমরা তার ফ্রি ক্যাশ ফ্লো ডেটা নিয়েছি। আর এখানে পারপেচুয়াল গ্রোথ রেট নিয়েছি 3% এবং ডিসকাউন্ট রেট ধরেছি আমরা 10.68% যেটা বর্তমানে 20 ইয়ার্স ট্রেজারি বন্ডের ইল্ড। সো এইখানে আমরা গ্রোথ রেট এই কোম্পানিটার জন্য দেখতে পাচ্ছি যে ফ্রি ক্যাশ ফ্লো বা তার এই যে এখানে এভারেজ গ্রোথ রেট কিন্তু 12.54%। বাট আমরা ১০ বছরের ফ্রি ক্যাশ ফ্লো সিএজিআর পাচ্ছি এখানে 8.68%। তো ওভারঅল আমরা এই নাম্বারটার আশেপাশেই নিতে চাচ্ছি। যদিও এই যে বর্তমানে কমে যাচ্ছে, সো এখান থেকে যদি বাড়া শুরু করে বা যখন বাড়া শুরু করবে তখন হয়তোবা এই নাম্বারটা আরো বেশি হবে। বাট স্টিল আমরা এর আশেপাশেই নিতে চাচ্ছি। সো আমরা ধরে নিচ্ছি যে তার গ্রোথ রেট হবে 9%। তো ডিসিএফ মডেলে আমরা এই কোম্পানিটাকে ওভার ভ্যালুড অবস্থায় পাচ্ছি। কারণ তার ইন্ট্রিনসিক ভ্যালু আসতেছে ৳২,২০০। আর যেটা হিসাব করলে বর্তমানে সে ২১% ওভার ভ্যালুড রয়েছে। তো এইখানে বলে রাখা ভালো যে এই যে ডিভিডেন্ড পে করার কারণে তার ফ্রি ক্যাশ ফ্লো যেহেতু কমে যাচ্ছে, তো এটা এই সিচুয়েশনটা ইমপ্রুভ হলে হয়তোবা এখানে ভ্যালুয়েশনটাও ইমপ্রুভমেন্ট আমরা দেখতে পাবো। তো এই পর্যায়ে আমরা যদি তার রেসিডুয়াল ইনকাম মডেলে ভ্যালুয়েশন করি, রেসিডুয়াল ইনকাম মডেলে ভ্যালুয়েশন করার জন্য আমরা নেট প্রফিটের গ্রোথ রেট নিব, ইকুইটির গ্রোথ রেট, দেন আমরা পারপেচুয়াল গ্রোথ রেট নিয়েছি 3% আর ডিসকাউন্ট রেট নিয়েছি আমরা 10% যেটা বর্তমানে 10.68% যেটা বর্তমানে 20 ইয়ার্স ট্রেজারি বন্ডের ইল্ড। তো এইখানে আ নেট প্রফিটের গ্রোথ রেট যদি আমরা নেই, নেট প্রফিটের গ্রোথ রেটে আমরা দেখতে চাচ্ছি যে আগে কেমন পারফর্ম সে করেছে। সো ১০ বছরে নেট প্রফিটের গ্রোথ রেট কিন্তু আমরা 18.5% পাচ্ছি। আর ৫ বছরে পাচ্ছি 16.39%। তো ওভারঅল এইখানেও কিন্তু এভারেজ পাচ্ছি আমরা 18.71% যেটা লিনিয়ারলি এভারেজ করা। আমরা ওভারঅল একটু এইখানে খুব বেশি অপটিমিস্টিক হইতে চাই না। আমরা তার যেই এভারেজ ভ্যালু সেটার থেকে একটু কমই ধরলাম। সো আমরা 15% গ্রোথ রেট যদি ধরি, আর ইকুইটি গ্রোথ রেট এটা আসলে খুব বেশি ম্যাটার করে না। বাট স্টিল আমরা ধরতেছি যে তার ইকুইটি যেহেতু এখন একটু কমের দিকে আছে বা এখন যেহেতু তার ইকুইটিতে এই যে দেখতে পাচ্ছি একদম অলমোস্ট লোয়েস্ট লেভেলে চলে এসেছে। সো তারা ইকুইটি কিছুটা বাড়াবে সামনের দিকে এটা ধরে নিয়ে আমরা ধরতেছি যে ইকুইটি গ্রোথ রেটও 10% অর 15% ই ধরতেছি। 15% যদি থাকে তাহলে কিন্তু এর ইন্ট্রিনসিক ভ্যালু অনেক চলে আসে রেসিডুয়াল ইনকাম মডেলে যেটা আসে ৳৫,৯৪১ এবং মার্জিন অফ সেফটি কিন্তু ১১৩% মানে সে বর্তমানে ১১৩% আন্ডার ভ্যালুড অবস্থায় রয়েছে। তো এবার এই ৩ টার যদি আমরা এভারেজ করি, এই ৩ টার এভারেজ করলে আমরা ভ্যালুয়েশন পাচ্ছি ৳৪,০০০ কারণ এখানে আমরা ডিসিএফ মডেলে পেয়েছিলাম ৳২,২০০ আ আ ডিভিডেন্ড ডিসকাউন্ট মডেলে পেয়েছি ৳৩,৮৬৩ এবং রেসিডুয়াল ইনকাম মডেলে পেয়েছি আমরা ৳৫,৯৪১। সো এইখানে আমরা যদি ইন্ট্রিনসিক ভ্যালু ধরি, এই যে এভারেজ করলে কিন্তু ৳৪,০০০ মতো আসতেছে যেটা বর্তমান প্রাইসের এগেইনস্ট এ 43% আন্ডার ভ্যালুড রয়েছে। ইভেন এইখানে আমরা যদি নেট প্রফিটের গ্রোথ রেট যদি একটু কমিয়েও দেই 10% ও যদি ধরি, 10% ধরলে তার এখানে ভ্যালুয়েশন অনেকটাই কমে আসে। আ তারপরেও কিন্তু আমরা এখানে ৳৪,৪৫০ র মতো ইন্ট্রিনসিক ভ্যালু পাচ্ছি বা এভারেজ ইন্ট্রিনসিক ভ্যালু পাচ্ছি। তো ওভারঅল কিন্তু 23% এর মতো আন্ডার ভ্যালুড অবস্থায় এই কোম্পানিটাকে আমরা পাচ্ছি।
তো এইবার আমরা এই কোম্পানিটার ব্যাপারে কিছু পজিটিভ নেগেটিভ কথা বলবো। বাট তার আগে আমি জাস্ট একটু টেকনিক্যাল চার্টে এর অবস্থানটা দেখাই। সো টেকনিক্যাল চার্টে যদি আমরা আসি, টেকনিক্যাল চার্টে দেখতে পাচ্ছি যে এই কোম্পানিটা মাঝখানে কিন্তু আ এই যে এই জায়গায় একটা জোন ক্রিয়েট করে দাম কমতে থাকে। দেন এটার একটা ব্রেকআউট দিয়ে উঠে গিয়েছে। সো এটা যারা টেকনিক্যাল এনালাইসিস করেন তারা হয়তো খেয়াল করে দেখে থাকবেন যে এটা কিন্তু অনেকটাই বুলিশ ফ্ল্যাগ প্যাটার্ন এর মতো। আমরা যদি এই যে বুলিশ ফ্ল্যাগ প্যাটার্ন অনুসারে এটাকে যদি ইভেন এই যে উপরের লেভেলেও না ধরি, আমরা জাস্ট এই আ এইখানে যেই স্ট্যান্ড এইটুক পর্যন্ত যদি ধরি এবং এখান থেকে কানেক্ট করি, তাহলে কিন্তু এই স্টকটার নেক্সট রেজিস্ট্যান্স লেভেল আসে ৳৩,৩৫০ র আশেপাশে, যেখানে কিন্তু আমরা ভ্যালুয়েশনও কিন্তু ৳৩,৫০০ র মতো পেয়েছিলাম। তো ৳৩,৩৫০ র আশেপাশে এর নেক্সট যদি এটা একটা বুলিশ ফ্ল্যাগ প্যাটার্ন কাজ করে বা বুলিশ ফ্ল্যাগ প্যাটার্ন অনুসারে যদি আমরা এখানে মুভমেন্ট পাই, তাহলে কিন্তু নেক্সট এই কোম্পানিটার আ প্রাইস আমরা একদম কালকেই দেখতে পাবো এটা বলতেছি না। বাট ওভার দ্যা ইয়ার হয়তোবা আমরা ৳৩,৩৫০ র আশেপাশে এই কোম্পানিটার প্রাইস যেতে দেখলেও খুব বেশি অবাক হওয়ার মতো কিছু থাকবে না। তো টেকনিক্যাল, ফান্ডামেন্টাল ২ সিচুয়েশনে এই কোম্পানিটা একটা ভালো অবস্থানে রয়েছে। এবার আমরা জাস্ট কিছু ব্যাপার বলতে চাই। সো প্রথমত এদের আ মূলত বা মেইন প্রোডাক্ট কিন্তু নারিকেল তেল বা কোকোনাট অয়েল। তো এর বাইরেও এই কোম্পানিটা তাদের প্রোডাক্টকে এক্সপান্ড করার চেষ্টা করতেছে। যেমন তাদের একটা ব্র্যান্ড হলো স্যাফোলা আ বা সাফোলা। সো এটাতে তারা মূলত খাবার তেল এবং মধু বিক্রি করে থাকে। এছাড়াও তারা বেবি ক্যাটেগরিতে কিছু প্রোডাক্ট নিয়ে এসেছে, বেবি কেয়ার আর স্কিন কেয়ার কিছু প্রোডাক্ট নিয়ে এসেছে। আর এছাড়াও অনেকে হয়তো জেনে থাকবেন স্টুডিও এক্স প্রোডাক্টটাও তাদের। আর এর বাইরে সবচেয়ে আন্ডাররেটেড যে জিনিসটা যেটা হয়তো অনেকেই জানেন না, এরা কিন্তু আরেকটা ব্র্যান্ড ওপেন করতেছে যেটার নাম বিয়ার্ডো। সো বিয়ার্ডো ইন্ডিয়া এই সাইটটা বিয়ার্ডোর জন্য এখনো বাংলাদেশে সেট করা হয় নাই। এই কারণে এখানে ইন্ডিয়ান প্রাইসে দেখবেন। বাট বিয়ার্ডোর প্রোডাক্ট গুলা বাংলাদেশে কিন্তু তারা সেল করতেছে। আ এটা বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে। তো এইখানে জাস্ট বিয়ার্ডোর ব্যাপারে যদি একটু বলি, বিয়ার্ডো মূলত তারা নিয়েছে ই-কমার্স ভিত্তিক একটা ব্র্যান্ড হবে। এটাকে হয়তো তারা ফিজিক্যাল স্টোরে বা ফিজিক্যাল শপে সেল করবে না। বিভিন্ন ই-কমার্সে দিবে। বাংলাদেশের স্কিন কেয়ার প্রোডাক্ট যেসব ই-কমার্স সাইট গুলা রয়েছে, সেগুলাতে হয়তোবা আপনি বিয়ার্ডোর প্রোডাক্ট পাবেন। জাস্ট বিয়ার্ডো লিখে সার্চ করলেই হবে। তো বাংলাদেশের মার্কেট প্লেসে তো আপনি বিয়ার্ডোর প্রোডাক্ট পাবেনই। বাট বিয়ার্ডোতে কি, কি আছে সেটা জাস্ট আমরা আজকে দেখাবো। সো বিয়ার্ডোর প্রমোশন না। এখানে আমরা দেখাচ্ছি আ এই যে দেখতে পাচ্ছেন বিয়ার্ডোতে কিন্তু এই যে বডি ওয়াশ থেকে শুরু করে ফেস ওয়াশ সবই আছে। আর মূলত যে জিনিসটা বা সবচেয়ে বেশি আকর্ষণীয় যেটা সেটা হলো যে বিয়ার্ডোতে কিন্তু বডি স্প্রে বা পারফিউমও তারা সেল করে থাকে। তো এখানে আমরা জাস্ট নিউ লঞ্চ যেই সেকশনটা এটাতে যদি আসি, এখানে কিন্তু দেখতে পাচ্ছি যে তারা কিন্তু আ এই যে পারফিউম থেকে শুরু করে এখানে ট্রিমারও সেল করতেছে। আর দেন এখানে হেয়ার কেয়ার এর কিছু প্রোডাক্ট রয়েছে। এছাড়াও পারফিউম, স্কিন কেয়ার এর কিছু প্রোডাক্টস ছেলেদের জন্য রয়েছে। তো বিয়ার্ডোর পোর্টফোলিওতে অনেক প্রোডাক্ট রয়েছে। ইভেন এই যে ট্রিমারও নিয়ে এসেছে। সো বিয়ার্ডো কিন্তু ম্যারিকোর নিজস্ব একটা ব্র্যান্ড। এই ব্র্যান্ডটাকে তারা বাংলাদেশেও এখন এক্সটেন্ড করতেছে। বাংলাদেশেও হয়তোবা সবগুলা প্রোডাক্টই পাওয়া যাচ্ছে না। ইভেন এখানে দেখেন হেয়ার ড্রায়ারও কিন্তু আছে এবং ডার্মা রোলার থেকে শুরু করে অনেক টাইপের প্রোডাক্ট রয়েছে। তো বাংলাদেশে এখনো সবগুলা প্রোডাক্ট হয়তো পাওয়া যায় না। এই যে বিয়ার্ডোর যে পোর্টফোলিওটা, এই পোর্টফোলিওতে কিন্তু অনেক প্রোডাক্ট রয়েছে এবং এই সবগুলা প্রোডাক্ট মার্কেটে তারা আস্তে, আস্তে নিয়ে আসবে এবং নিয়ে আসতেছে। এছাড়াও আকর্ষণীয় ব্যাপার হলো বিয়ার্ডোর কিন্তু আবার একটা বিয়ার্ডোর সেগমেন্টেই একটা ফিমেল সেগমেন্ট তারা রেখেছে যেটার নাম আবার তারা দিয়েছে ফ্রেড। সো ফ্রেডেও কিন্তু তারা এইখানে আ এই যে বডি স্প্রে থেকে শুরু করে পারফিউম সবই সেল করতেছে। তবে ফ্রেডের ব্যাপারে যদিও আমি আসলে খুব বেশি কিছু তাদের আ যে ব্যালেন্স শিট বা তাদের যে অ্যানুয়াল রিপোর্ট সেখানে পাই নাই। সো ফ্রেড কি তাদের নিজস্ব ব্র্যান্ড কিনা এটা আমার জানা নাই। বাট বিয়ার্ডো কিন্তু তাদের নিজস্ব ব্র্যান্ড। বাট আ ফ্রেডও আই গেস নিজস্ব ব্র্যান্ড। আ এটা হয়তোবা এখনো যেহেতু বাংলাদেশে চালু করে নাই বা ফ্রেডের প্রোডাক্ট যেহেতু এখনো বাংলাদেশে আসে নাই সেজন্য হয়তোবা তাদের অ্যানুয়াল রিপোর্টে ফ্রেডের ব্যাপারে কোনো উল্লেখ করে নাই। সো ওভারঅল এই যে পোর্টফোলিওটা বা বিয়ার্ডোর যে পোর্টফোলিওটা এইটা কিন্তু তার যে কোকোনাট অয়েল এইটার বাইরে তার বিজনেসকে এক্সপান্ড করার জন্য বেশ ভালোভাবেই হেল্প করবে বলে আমরা মনে করতেছি। আর এর বাইরেও কিন্তু তারা চেষ্টা করতেছে অন্যান্য মার্কেটেও যেমন তেল, শ্যাম্পু এইসব জিনিসও মূলত সেল করে তাদের আ যে পোর্টফোলিওটা এটাকে যতটুকু ডিস্ট্রিবিউটেড করা যায় সেটার চেষ্টা কিন্তু তারা করতেছে। আর এই কোম্পানিটার আসলে তো নতুন করে কিছু বলার নাই। সো আপনারা তো দেখলেনই যে এইখানে পারফরম্যান্স ও বেশ ভালো।
তো ওভারঅল আশা করি ভিডিওটা দেখে আপনারা বুঝতে পেরেছেন বা যারা অলরেডি ম্যারিকোতে ইনভেস্ট করতেছেন বা যারা ম্যারিকোতে ইনভেস্ট করবেন কিনা এটা নিয়ে সন্দেহ পোষণ করতেছেন, তাদের সন্দেহ আশা করি কিছুটা হলেও দূর হবে বা তারা মোটামুটি গাইডলাইন পাবেন। এর বাইরেও কিন্তু আপনি ইনভেস্ট করার আগে অবশ্যই নিজে একটু স্টাডি করে নিবেন। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে এই ভিডিওতে একটা লাইক করবেন এবং আপনার পরিচিতজনদের সাথে এই ভিডিওটা শেয়ার করবেন এবং কমেন্টে অবশ্যই জানাবেন। নেক্সট কোন বিষয়ে আমাদের কাছ থেকে ভিডিও দেখতে চান? দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।